আসসালামু আলাইকুম। কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ডের ওডিআই সিরিজ। দীর্ঘ 3 বছর পর বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ওডিআই সিরিজে আপনি কাকে এগিয়ে রাখবেন? নিউজিল্যান্ড টিমকে নাকি বাংলাদেশ টিম? দেখুন, নিউজিল্যান্ড টিমের মেন যে তাদের দল, সেই দলের অধিকাংশ প্লেয়ারই আসেনি। আইপিএল পিএসএল এর ব্যস্ততার কারণে তাদের টিমের মেন যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেনই নাই। এখন টম লাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড যে টিম এসেছে সেটা হচ্ছে বি টিম, এবং এই বি টিমে নিউজিল্যান্ড টিম কেমন করবে সেটা কালকের ম্যাচে দেখা যাবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, নিউজিল্যান্ডের বি টিম হলেও তারা ফাইট দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত। এই টিমে এর আগে জাতীয় দলে খেলেছে এমন প্লেয়ার রয়েছে 5-5 জন, এবং তারা যে কোনো কেউই যে কোনো সময় টিমের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে টম লাথাম, 192টা ওয়ানডে খেলা টম লাথাম তাদের ক্যাপ্টেন, এবং তার বাংলাদেশে খেলার এর আগে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে, এবং তিনি বাংলাদেশে খেলেছেন এবং বাংলাদেশের পিচ কেমন হয় তিনি ভালোভাবে জানেন, এবং বাংলাদেশের স্পিনারদের কিভাবে খেলতে হয় তিনি কিন্তু ভালোভাবে জানেন। দেখুন, আপনারা জানেন যে কালকে সকাল 11টা থেকে খেলা শুরু হবে, এবং এখন আমাদের এখানে বর্ষার মৌসুম, এবং পিচটা হতে যাচ্ছে একদম ফাটা পিচ, এবং সেখানে স্পিনাররা তেমন সহযোগিতা পাবে, ফাস্ট বোলাররা সহযোগিতা পাবে তেমনই। এবং এই পিচে যত রোদের তাপমাত্রা বাড়বে তত পিচটা গলে গিয়ে তখন কিন্তু বলটা তেমন ভাবে উঠবে না, এবং বলটা কিন্তু এই পিচে লো হবে। সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড টিমের খেলতে একটু অসুবিধা হলেও হতে পারে, কারণ তারা কিন্তু এই রোদ গরম এবং এই পিচের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে তাদের। দেখুন, বাংলাদেশের কথা যদি বলি, বিগত আমরা 2টা ওডিআই সিরিজ আমরা কিন্তু জিতেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে এবং পাকিস্তানের সাথে, দুইটাই ঘরের মাটিতে। এবং এই 3 নম্বর সিরিজটা নিউজিল্যান্ডের সাথে। এই সিরিজটা যদি আমরা 3-0 নিউজিল্যান্ডকে হারাই, তাও আমাদের র্যাঙ্কিং এ কোনো পরিবর্তন হবে না, রেটিং অবশ্যই বাড়বে। তবে র্যাঙ্কিং এ পরিবর্তন না হলেও রেটিংটাই কিন্তু আমাদের দরকার, কারণ আপনারা জানেন যে 2027 বিশ্বকাপ খেলতে গেলে আমাদের জুনের ভিতরে নাম্বার 9 পর্যন্ত থাকতেই হবে। সেই ক্ষেত্রে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সিরিজে বাংলাদেশ দল পরীক্ষা নিরীক্ষার ভিতরে যাচ্ছেই না। এই সিরিজটা বিগত যে সিরিজের যে দল ঘোষণা হয়েছিল সেম টু সেম দলই রয়েছে, এবং একাদশ যদি বলা যায় তাহলে এই টিমের একাদশও সেম টু সেমই থাকবে। দেখুন, সৌম্য সরকার অনেকদিন থেকে জাতীয় দলের একাদশে বিবেচনা বোধ হচ্ছে না। দেখুন, সৌম্য সরকার যদি বিগত আমরা 5টা ওডিআই ম্যাচ দেখি, সেখানে কিন্তু 3টায় তিনি চূড়ান্ত লেভেলের ভালো ফর্মে ছিলেন, এবং তিনি কিন্তু বিগত লাস্ট যে সিরিজটা খেলেছিলেন সেখানে কিন্তু তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিলেন। সেই সৌম্য সরকার কিন্তু বসে রয়েছে ডাগ আউটে, এবং তিনি দিনের পর দিন সুযোগ থেকে অবহেলিত হচ্ছে। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে, কিন্তু টিম ম্যানেজমেন্টের দাবি যে আমরা যাকে সুযোগ দেব তাকে পর্যাপ্ত সুযোগ দেব, এবং তিনি যেন পর্যাপ্ত সুযোগ পান সেদিকে আমরা নজর রাখবো। এই ক্ষেত্রে সৌম্য সরকারের কপাল কালকে পড়লেও পড়তে পারে। সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিমের উপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। এতে করে সৌম্য সরকার কালকে ওপেনিং পজিশনে দেখা যাচ্ছে না, এবং বাকি যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো বিগত লাস্ট যে পাকিস্তানের সাথে যে সিরিজে খেলা হয়েছিল সবাই সেই জায়গায় খেলবে। দেখুন, মিডিল অর্ডারে আফিফ হোসেন, ধ্রুব, তিনি কিন্তু ফিনিশিং রোলটা ভালো করে পালন করতে পারতেছে না। সেখানে আফিফ হোসেন ধ্রুবর জন্য এই সিরিজটা ডু অর ডাই হতে যাচ্ছে। তিনি যদি ভালো না করতে পারেন তাহলে হয়তোবা আফিফ হোসেন ধ্রুব আর বিশ্বকাপের রাডারে নাও থাকতে পারেন। এছাড়া বাকি যে স্পট গুলো সেগুলো কিন্তু ফিক্সড রয়েছে এক প্রকার। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু যথেষ্ট ফর্মহীনতার ভিতর দিয়ে যাচ্ছে। এই সিরিজটা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন বলে তিনি কিন্তু বারবার ওই পজিশনটা টিকেই যাচ্ছেন, কিন্তু তাকে কিন্তু ভালো করতে হবে, বিশেষ করে ব্যাটিংয়ে কিন্তু চরম ব্যর্থতার ভিতর দিয়ে যাচ্ছে মেহেদী হাসান মিরাজ। এছাড়া মিডিল অর্ডার লিটন কুমার দাস কিন্তু ভালোই মানিয়ে নিয়েছে। বিগত সিরিজটা তেমনই দেখা গিয়েছে, 40+ 2টা ইনিংস ছিল তার। তবে তার কাছ থেকে আরো একটু বেটার চাই টিম ম্যানেজমেন্ট। মিনিমাম 70 থেকে 80 রান যদি তিনি ওই জায়গাটা করতে পারে 50-60 বল খেলে, সেটাই কিন্তু চায় টিম ম্যানেজমেন্ট। তাতে করে কালকের যে টিমটা হবে সেটা কিন্তু আমরা মোরালি বুঝতেই পারতেছি বিগত পাকিস্তান সিরিজে যে টিমটা। তারপর আমি আরেকবার একটু বলে দিচ্ছি যে ওপেনিং এ তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, অনডাউনে নাজমুল হোসেন শান্ত, এবং তারপর পরে তাহিদ হৃদয়, এবং তারপরে লিটন কুমার দাস, এবং আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ,
এবং বোলারদের ক্ষেত্রে স্পিনারের ক্ষেত্রে রিশাদ হোসেন থাকবেন, তারপরে থাকবেন ফাস্ট বোলারে মুস্তাফিজুর রহমান, তারপর থাকবেন তাসকিন আহমেদ এবং আমাদের গতি তারকা নাহিদ রানা। এ হচ্ছে একাদশের মূল একাদশ, এমনই থাকতে পারে বাংলাদেশের প্রথম ওডিআইতে। এবং নিউজিল্যান্ড টিমকে হালকাভাবে দেখার কোনো কারণই নেই। নিউজিল্যান্ড টিম যথেষ্ট ফাইটিং দিবে এবং নিউজিল্যান্ড টিম ইভেন এমনও হতে পারে যে প্রথম ওডিআই বাংলাদেশকে হারিয়েও দিতে পারে। তবে আমি এখানে বাংলাদেশকে অবশ্যই এগিয়ে রাখবো। নিউজিল্যান্ড এই টিমের সাথে বাংলাদেশ অবশ্যই এগিয়ে থাকবে নিজেদের ঘরের মাঠ এবং চেনা কন্ডিশন এবং সর্বশেষ দুইটা সিরিজের বিবেচনা করেই। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।